আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে পিইসি অনলাইন স্কুল পেজে স্বাগত জানাচ্ছি। আর আজকে তোমাদের সাথে আছি আমি তোমাদের বাংলা বিষয় নিয়ে সালমা আক্তার লিপি, সহকারী শিক্ষক, পূর্ব চরুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর নোয়াখালী। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তোমরা কি কেউ বলতে পারবে গত ক্লাসে আমরা কোন অধ্যায়টা নিয়ে আলোচনা করেছিলাম? হ্যাঁ, তোমাদেরকে ধন্যবাদ। আমরা কাঞ্চনমালা আর কাকনমালা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো তোমাদেরকে বাড়ির কাজও দিয়েছিলাম, তোমরা কিন্তু বাড়ির কাজও জমা দিয়েছো। আমার কাছে বেশ ভালো লেগেছে। তো তার জন্য, বাড়ির কাজের জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমরা বলো দেখি, গত পাঠে অর্থাৎ গত ক্লাসে আমরা যে কাঞ্চনমালার কাকনমালা নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে মূলত কোন বিষয়বস্তুটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম? গল্পের কাহিনীটা কি ছিল? কেউ কি বলতে পারবে সেটা? ধন্যবাদ। অর্থাৎ গল্পের কাহিনীটা ছিল এরকম যে রানী কাঞ্চনমালা স্নান করার জন্য নদীর ঘাটে গেল। তো নদীর ঘাটে যাওয়ার পরে ওখানে একটা মেয়ের সাথে দেখা হলো। তো মেয়েটা কাঞ্চনমালাকে বললো যে তাকে দাসী হিসাবে রাখার জন্য। তো তখনকার আমলে কিন্তু দাসীকে টাকা করে দিয়েই কেনা হতো। তো যার কারণে রানীর কাছে কোনো টাকা করে ছিল না, রানীর কাছে ছিল তার গয়নাগাটি। তো রানীর হাতের কাকন অর্থাৎ চুড়ি দিয়ে, যেটাকে চুড়ি বলা হয়, কাকন দিয়ে দাসীটাকে কিনেছে বলে দাসীর নাম হয়েছে কাকনমালা। এরপরে ওই কাকনমালার কাছে রানী বাকি সব গয়নাগাটি গুলা দিয়ে স্নান করার জন্য নদীতে যখন ডুব দিলেন, ডুব দিয়ে উঠে দেখেন যে রানীর সব কাপড় চোপড় এবং গয়নাগাটি গুলো ওই দাসী পরে আসল রানী সেজে বসে আছে। আর আসল যে রানী সে দাসী হয়ে গেল। তো কাঞ্চনমালা নিজেই কিন্তু দাসীকে দেখে খুব ভয় পেয়ে গেল। রাজ্যের সবাই ওই দাসীকে, নকল রানীকে খুব ভয় পেতে লাগলো। এদিকে রাজা কিন্তু কিছুই জানে না, তাই না? এত যে কাহিনী হয়ে গেল, রাজা এটা জানেই না যে তার রাজ্যে এত কিছু ঘটতেছে। কারণ সে তো অসুস্থ, তার পুরো গায়ে অসংখ্য সুই গাঁথা আছে প্রতিজ্ঞা ভঙ্গের কারণে। এরপরে রাজা অশান্তিতে আছে, খেতে পারছে না, শুতে পারছে না, কারো কথাও শুনতে পারছে না। তো রানী অর্থাৎ আসল রানী যে কাঞ্চনমালা, সে তো মহা বিপদে পড়ে গেল যে কি করে রাজার সেবা করবে। এখন তো তাকে রাজ্য দেখাশোনা অর্থাৎ পায় পরামর্শ দিচ্ছে যে দাসী, যে নকল রানী, সে খাটাচ্ছে আসল রানীকে। তো তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা আমাদের আজকের পাঠে চলে যাই। প্রত্যেকে 59 পৃষ্ঠাটা 58 পৃষ্ঠাটা খুলি। আমাদের গল্পের পাঠ্য বইয়ের 58 পৃষ্ঠাটা প্রত্যেকে ধরো। আচ্ছা, খেয়াল করো, আজকের যে পাঠটা আমরা পড়বো সেটা হচ্ছে যে একদিন নকল রানী থেকে আমরা এই পৃষ্ঠা দেখো যে বুঝতে পারে কে আসল রানী আর কে দাসী, এটুকু পড়বো। তাহলে তোমরা একটু খেয়াল করো। একদিন নকল রানী কাঞ্চনমালাকে এক গাদা কাপড় ধুতে পাঠায় নদীর ঘাটে। মাথায় কাপড়ের ভোজা নিয়ে কাঞ্চনমালা এক পা এগোন্ত, এক পা থামে। চোখের জলে তার বুক বেসে যেতে থাকে। এমন সময় কাঞ্চনমালা শুনেন বনের পাশের গাছতলা থেকে কেমন এক অদ্ভুত মন্ত্র কে জানি বলেই যাচ্ছে। পায় 1000 সূচ, তবে খাই তরমুজ। সূচ পেতাম 5000, তবে যেতাম হাট বাজার। যদি পাই লাখ, তবে দেই রাজ্যপাট। মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা যান ছুটে তার কাছে। বলেন, লাখ লাখ সূচ চাও তো? লাখ লাখ সূচ আমি দিতে পারি। একথা শুনে সে মানুষ জটপট তার সুতার পুটলি তুলে নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটা শুরু করে। যেতে যেতে পথে কাঞ্চনমালা চোখের জল পেলতে পেলতে দুঃখের সব কথা বলে। অচেনা মানুষ শুনে মুখ থমথমে হয়ে যেতে থাকে তার। রাজপুরীতে গিয়ে ওই অচিন মানুষ সূচ নেবার কথাটাও বলে না, বলতে থাকে
অন্য কথা। বলে আজকের দিন বড় শুভ দিন, আজকে হচ্ছে পিটকুটুরের ব্রত। আজকের দিনে রানীদের পিঠা বিলাতে হয় এমনই নিয়ম। নকল রানী পিঠা বানাতে যায়, সে কাঞ্চনমালাকেও পিঠা বানাতে পরামর্শ দেয়। নকল রানী পিঠা বানায়, সে পিঠা কেউ মুখে তুলতে পারে না, এমনই বিষাদ। দুঃখিনী কাঞ্চনমালা বানান চন্দ্রপুলি, মোহনবাসী, ক্ষীর, মুরলি পিঠা, মুখে দেয়া মাত্র সকলের মন ভরে যায়, এমনই স্বাদ তার। নকল রানী উঠানে আলপনা দিতে যায়, কোথাও নকশা, কোথাও কি, এখানে এক খাবলা রং লেপে দেয়া, ওখানে এক খাবলা লেপে দেয়া, দেখতে যে কি অসুন্দর দেখায়। আর কাঞ্চনমালা আঁকেন পদ্মলতা, তার পাশে আছে আঁকেন সোনার সাত কলস, ধানের ছড়া, ময়ূর পুতুল। লোকে তখন বুঝতে পারে কে আসল রানী আর কে দাসী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের যে পাঠটা পড়লাম এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের আসল যে রানী এখন দাসী হয়ে আছে কাঞ্চনমালা। কাঞ্চনমালাকে নকল রানী এক গাদা কাপড় চোপড়, এক গাদা বলতে অর্থাৎ অনেকগুলো কাপড় চোপড় ধোয়ার জন্য নদীর ঘাটে পাঠিয়েছে। তো মাথায় বোঝাটা নিয়ে কাঞ্চনমালা কি করছে, বনের পাশ দিয়ে যাচ্ছে আর খুব কান্নাকাটি করছে। হঠাৎ করেই শুনতে পেলো যে গাছের পাশে গাছতলা থেকে কে যেন একটা অদ্ভুত মন্ত্র বলছে যে পায় 1000 সুচ তবে খায় তরমুজ, সুচ পেতাম 5000 তবে যেতাম হাট বাজার, যদি পাই লাখ তবে দেই রাজ্য পার। তখন অর্থাৎ মাথার বোঝাটা নামিয়ে কাঞ্চনমালা কি করলো, ওই লোকটাকে গিয়ে বললো লাখ লাখ সুচ চাও তো। তখন ওই লোকটা কি করলো, তার পুটলিটা নিয়ে রানীর সাথে অর্থাৎ আসল রানীর সাথে রাজ্যে চলে গেল। পথে কিন্তু কাঞ্চনমালা তার পুরো কাহিনীটা ওই অচেনা মানুষটাকে তার দুঃখের কথাগুলো যেতে যেতে বললো। তো ওই অচেনা মানুষটি রানীর কথাটা শুনে বুঝতে পারলো অনেক কিছু। বোঝার পরে সে কিন্তু রাজ্যে গিয়ে কি জন্য এসেছে সে আসল কথাটা কিন্তু বলেনি। সে রাজ্যে বলেছে যে অর্থাৎ পিটকুড়িনীর একটা ব্রত আছে, সেই ব্রতটা কিন্তু মানে রানী রাজ্যের রানী পিঠা বিলাতে হয়। একথা শুনে নকল রানী কিন্তু পিঠা বানাতে চলে যায়। তো সে যে পিঠাগুলো বানালো সেই পিঠাগুলো কিন্তু একেবারে যে মুখে দিচ্ছে সে বিষাদ, বিষাদ বলতে কোনো স্বাদ নেই, ঠিক আছে। তো এরপরে যখন আলপনা আঁকতে গেল সেখানে এক খাবলা এখানে রং দিয়ে রাখছে, এক খাবলা ওখানে দিয়ে রাখছে। খাবলা বলতে অর্থাৎ অ্যাপ্রো থ্যাপ্রো ভাবে দিয়ে রাখছে আর কি, খাবলা মেরে বলি না আমরা, খামচি মেরে। তো এরকম করে সে রংটা দিয়ে রাখছে। আর আসল যে রানী সে কিন্তু যেই পিঠাগুলো বানানো, পিঠাপুলি বা ক্ষীর মুরলি যেগুলাই বানালো, সেটা মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু সবাই বুঝতে পারলো যে আসল রানী কে আর নকল রানী কে। এদিকে যখন আলপনা আঁকা শুরু করলো তখনও কিন্তু নকল রানী আলপনাটা আঁকতে পারে নাই, আসল রানী এই আলপনাটা বেশ সুন্দর করে এঁকেছে। তখন রাজ্যে সবাই বুঝতে পেরেছে যে কে আসল রানী এবং কে দাসী। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের গল্পের কাহিনীটাই ছিল এটা, রূপকথার এই গল্প। তো শিক্ষার্থী বন্ধুরা আসো, গতানুগতিক ভাবে আমাদের আজকেও এখান থেকে কিছু শব্দের অর্থ আমাদের কাছে নতুন মনে হয়েছে, আমরা শব্দের অর্থগুলো একটু জানবো। তোমরা প্রত্যেকে খাতায় লিখে নাও এই শব্দের অর্থগুলো। কিন্তু কিছু শব্দের অর্থ তোমাদের বইয়ের যে পিছনে আছে এগুলা কিন্তু নেই। আমি যেগুলো আলোচনা করব কিছু আছে, কিছু আবার বই অর্থাৎ বইয়ের পিছনে যে অর্থগুলা দেয়া আছে ওই অর্থগুলা কিন্তু নেই হয়তো। তো তোমরা খাতায় সেটা লিখে নাও প্রত্যেকে। শব্দ, শব্দের অর্থ। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে পুটলি, এখানে দেয়া আছে যে পুটলি, ঠিক আছে। তাহলে পুটলিটা কি? পুটলি তুলে নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটা শুরু করলো পুটলি। তাহলে আসো আমরা পুটলি শব্দের অর্থটা জানি। পুটলি অর্থ হচ্ছে যে পোটলা অথবা ভোচকা।
পোটলাও বলতে পারো, বোচকাও বলতে পারো। এরপরে আসো ফরমাস। ফরমাস শব্দের অর্থ হচ্ছে যে হুকুম অথবা আদেশ। এরপরে আসো বিষাদ। বিষাদ শব্দের অর্থ হচ্ছে যে খেতে মজা নয়, খেতে মজা নয় এমন। এরপরে আসো স্বাদ। বিষাদ যেহেতু খেতে মজা নয়, স্বাদটা হচ্ছে যে খেতে মজা এরকমই, খেতে ভালো লাগে এমন। এরপর আসো উঠান। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে আসো, আমরা এখানে পেয়েছি যে নকল রানী উঠানে আলপনা দিতে যায়। তাহলে এই উঠান শব্দের অর্থটা হচ্ছে যে, তোমরা হয়তো অনেকে উঠান শব্দটা শুনে একটু নতুন মনে হলো, এটা হচ্ছে যে বাড়ির বা ঘরের সামনের খোলা জায়গা। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ থেকে আমরা যেটা পেয়েছি, যে শব্দগুলো পেয়েছি, যেমন এখানে আরো কিছু আছে, ওগুলা কিন্তু আমাদের দরকার নেই। তাহলে পুটলি, পুটলি শব্দের অর্থটা হচ্ছে যে কি? পুটলি শব্দের অর্থটা হচ্ছে যে পোটলা অথবা বোচকা। আমরা যাই বলি, কাপড়ে পোটলা বাঁধে না, এভাবে গ্রামের মহিলারা বা অনেকে কাপড়ের ভিতরে কাপড় কাপড় ঢুকিয়ে একেবারে গিট লাগিয়ে অনেক বড় একটা পোটলা বাঁধে, ঠিক আছে? অথবা বোচকা যাই বলি, ফরমাস অর্থ হচ্ছে যে হুকুম অথবা আদেশ। কাউকে হুকুম করা, আদেশ দেয়া। আমরা বলি না এই কাজটা করো, এটা করো, এই যে আদেশ দিচ্ছি বা হুকুম দিচ্ছি, সেটা হচ্ছে ফরমাস। তারপর হচ্ছে বিষাদ, যেটা খেতে মজা লাগে না একেবারে, কি অর্থাৎ স্বাদহীন যেটা, সেটাই হচ্ছে আমাদের বিষাদ। আর বিষাদের বিপরীত যেটা স্বাদ, সেটা হচ্ছে খেতে ভালো লাগে এমনটাই। আর উঠান, উঠানটা হচ্ছে অনেকের বাড়ির সামনে কিন্তু অনেক বড় খোলামেলা জায়গা থাকে, যেটা সেটাই হচ্ছে বাড়ি বা বাসার সামনে যে খোলামেলা জায়গাটা থাকে, সেটাই হচ্ছে উঠান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিছু শব্দ তোমাদের পাঠ্য বইয়ের পিছনে কিন্তু আছে, আবার কিছু শব্দের অর্থ পাঠ্য বইয়ের পিছনে নেই, যার কারণে বলেছি তোমরা খাতায় লিখে নাও। তাহলে এতক্ষণে নিশ্চয়ই তোমরা শব্দের অর্থগুলো লিখে নিয়েছো, তাই না? আচ্ছা, তাহলে আমি মুছে ফেললাম, আমাদের শব্দের অর্থগুলো দরকার নেই আর। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, বলো দেখি এবার ফরমাস শব্দের অর্থটা কি? ধন্যবাদ। ফরমাস শব্দের অর্থ হচ্ছে হুকুম অথবা আদেশ। এবার বলে দেখি বিষাদ। বিষাদ, ধন্যবাদ। বিষাদ শব্দের অর্থটা হচ্ছে যে খেতে মজা নয় এমনটাই হচ্ছে কি বিষাদ। আর স্বাদ যেটা, সেটা হচ্ছে খেতে ভালো লাগে এমন, সেটা হচ্ছে স্বাদ। তাহলে আসো আমরা এবার শব্দের অর্থে চলে গেলাম। আর যুক্তবর্ণ যেটা, যুক্তবর্ণ কিন্তু এই পাঠের যে যুক্তবর্ণগুলো আছে, এগুলো কিন্তু আমরা আগের পাঠে করে ফেলেছি, যার জন্য যুক্তবর্ণ নিয়ে আজকে আমরা আলোচনা করব না। আজকে এখান থেকে দেখো
যেহেতু আমাদের প্রশ্নে এক কথায় প্রকাশ থাকে, তাহলে আমরা আমাদের পাঠের সাথে সাথে কিন্তু এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এগুলো নিয়ে যদি একটু একটু করে আলোচনা করি, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের কাছেও ভালো লাগবে আর তোমাদের বিষয়টা জানাও হলো, তাই না? তাহলে আসো, এক কথায় প্রকাশ, এখানে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ দেখি এখানে কি কি আছে। এক কথায় প্রকাশ ওই যে স্বাদ এবং বিষাদ এই দুইটা নিয়েই কিন্তু আছে। তাহলে অর্থাৎ যে শব্দের অর্থগুলো আমরা জানলাম ওখান থেকে কিন্তু তোমাদের এক কথায় প্রকাশ হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করো যে খেতে ভালো লাগে এমন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটা এক কথায় প্রকাশ, এটা কিন্তু আমরা শব্দের অর্থ নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে তোমরা বলো দেখি, খেতে ভালো লাগে এমন এক কথায় প্রকাশ এটা কি হবে? খেতে ভালো লাগে এমন। ধন্যবাদ, এটা হচ্ছে স্বাদ। আর খেতে মজা নয়, সেটা হচ্ছে, ধন্যবাদ, বিষাদ। একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে তোমরা যখন পরীক্ষার খাতায় উত্তরপত্রটা লিখতে যাবে, তোমাদের কিন্তু এক কথায় প্রকাশ, ঠিক আছে? সেখানে তোমরা যদি সিরিয়াল করে, অর্থাৎ তোমাদের তো 7টা থাকে এক কথায় প্রকাশ, সেখান থেকে তোমরা 5টা দিতে হবে। তো তোমরা যদি ধারাবাহিকটা বজায় রেখে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই প্রথম 5টা পারো, তাহলে কি করবে, তোমাদের এভাবে পুরো পুরো এক কথায় প্রকাশটা লেখা লাগবে না। যেমন খেতে ভালো লাগে এমন স্বাদ, হ্যাঁ, এভাবে লিখলেও সুন্দর, কিন্তু যেহেতু বাংলাতে কিন্তু আমাদের অনেক লেখা, ঠিক আছে? যদি সিরিয়াল করে তোমরা পারো, তাহলে শুধু নিচে নিচে সাজিয়ে লিখে গেলে হবে। আর যখন দেখবে যে তোমরা অর্থাৎ হচ্ছে যে মাছ থেকে পারছো না, তাহলে তোমরা এরকম করে সাজিয়ে লিখলেও হবে। যেভাবে লিখো, যদি সময় কম থাকে, শুধু এক কথায় প্রকাশের উত্তর যেটা সেটা লিখলেই হবে, পুরো প্রশ্নটা লেখার দরকার হবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠের অংশ থেকে শুধু দুটো এক কথায় প্রকাশ জানলাম, সেটা হচ্ছে খেতে ভালো লাগে এমন, সেটা হচ্ছে স্বাদ। আর যেটা খেতে মজা নয়, সেটা হচ্ছে বিষাদ, ঠিক আছে? তাহলে এক কথায় প্রকাশটা আমরা জানলাম। এবার আসো বিপরীত শব্দ। আমাদের এক কথায় প্রকাশ থাকে, 5 নম্বরে বিপরীত শব্দ থাকে। বিপরীত শব্দ, বিপরীত শব্দ থাকে আমাদের 5। এগুলো কিন্তু সবই বাধ্যতামূলক। তাহলে বিপরীত শব্দে যে 5, সেখানেও কিন্তু 7টা থাকে, 7টা অপশন থাকে, সেখান থেকে তুমি যে কোনো 5টা দিবে। যদি 5টা দিত তাহলে তোমার একটু কষ্ট হয়ে যেত। তো বিপরীত শব্দগুলো বা এক কথা প্রকাশ, এগুলো কিন্তু তোমাদের পাঠ্য বই থেকেই দেয়, পাঠ্য বইয়ের বাহিরে কোনো প্রশ্ন কিন্তু হয় না। তাহলে বিপরীত শব্দ আমরা যেটা এখান থেকে জানলাম, তাও স্বাদের বিপরীত হচ্ছে বিষাদ। খেয়াল করো, স্বাদের বিপরীত শব্দটা হচ্ছে যে বিষাদ। বলো দেখি, নকলের বিপরীত কি? নকলের বিপরীত, হ্যাঁ, আসল। এবার বলো দেখি, অসুন্দর। অসুন্দরের বিপরীত কি হবে? অসুন্দর। বিপরীত, ঠিক বলেছ, সুন্দর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিপরীত শব্দ কি পেয়েছি? স্বাদ। স্বাদের বিপরীত হচ্ছে যে বিষাদ। তারপর হচ্ছে নকল। নকলের বিপরীত হচ্ছে যে আসল।
এরপর হচ্ছে যে অসুন্দর, অসুন্দরের বিপরীত শব্দ হচ্ছে যে সুন্দর। তাহলে আমরা আমাদের আজকের পাঠ থেকে শব্দের অর্থগুলা জানলাম, তারপরে এক কথায় প্রকাশ জানলাম, বিপরীত শব্দও জানলাম। আসো এবার তোমরা কতটুকু মনোযোগী ছিলে আমার অর্থাৎ পাঠটা তোমরা কিভাবে নিয়েছো, বুঝতে পেরেছো কিনা বা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটার জন্য একটা প্রশ্ন দিচ্ছি, প্রত্যেকে এক বাক্য করে বললে হয়ে যাবে। কিভাবে লোকেরা কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেলল, অর্থাৎ ছোট ছোট প্রশ্ন না করে আমি এক কথায় তোমাদেরকে একটা প্রশ্নে কিন্তু আজকের অনুচ্ছেদ যেটা আমরা পড়েছি, যেটা নিয়ে আলোচনা করেছি, সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা দিয়ে আর একটা প্রশ্ন দিয়ে কিন্তু আমরা সবগুলো পুরো কথাগুলো কিন্তু উঠে আসবে। তাহলে কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেলল, এক বাক্য করে তোমরা বলো, লিখতে থাকো তোমরা, তাহলে হয়ে যাবে। আমরা 4 বাক্যের বেশি যাব না। তাহলে আসো, কিভাবে লোকেরা নকল রানীকে চিনে ফেললো। তাহলে অচেনা মানুষ, ওই অচেনা মানুষের কারণেই কিন্তু নকল রানীকে প্রত্যেকে চিনে ফেললো। অচেনা মানুষটির ফরমাশে নকল রানী নকল রানী কাকনমালা আর কাঞ্চনমালা পিঠা তৈরি করে আর উঠানে আলপনা আঁকে। কাকনমালার তৈরি পিঠা ছিল বিশাল এবং আলপনা আঁকা ছিল অসুন্দর। অপরদিকে কাঞ্চনমালার তৈরি পিঠা ছিল সুস্বাদু।
এবং আলপনা আঁকাও ছিল। আঁকাও ছিল চমৎকার। দুজনের পিঠা তৈরি, দুজনের পিঠা তৈরি ও আলপনা আকার ধরন দেখে লোকেরা বুঝে ফেলল কে আসল রানী। আর কে দাসী। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে খুব সহজ ভাষায় প্রশ্নের উত্তরটা কিন্তু লিখে দিলাম। তোমরা প্রত্যেকে সেটা খাতায় লিখে নাও যে কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেললো। অচেনা মানুষটির কারণে কিন্তু নকল রানীকে সবাই বুঝতে পেরেছে। অচেনা মানুষটি কি করেছে, কাঞ্চনমালার কথাগুলো যখন কাঞ্চনমালার দুঃখের কথাটা শুনলো, তখন সে যে সুইয়ের জন্য গেল সেটা কিন্তু রাজ্যে গিয়ে কাউকে বলেনি। সে বলেছে যে একটা ব্রত আছে, যে ব্রতটাতে পিটকুড়ির একটা ব্রত আছে, ওই ব্রতটাতে রাজ্যের রানীকে পিঠা বিলাতে হয়। এই কথাটা বলার কারণে কিন্তু নকল রানী পিঠা বানাতে গেছে। আর যেহেতু একটা ব্রত, তাদের হিন্দুদের ক্ষেত্রে ওরা কিন্তু ব্রত পালনের সময় একটা আলপনা তৈরি করে। তো ওই আলপনা এবং পিঠার মাধ্যমেই কিন্তু আসল রানী এবং নকল রানীটা লোকেরা বুঝে ফেললো। তাহলে আসো, অচেনা মানুষটির ফরমাসে, যেটা আমি আগেই বলেছি, ফরমাস অর্থ হচ্ছে হুকুম বা আদেশ। ফরমাসে নকল রানী কাকনমালা আর কাঞ্চনমালা পিঠা তৈরি করে আর উঠানে, তো বাড়ির সামনের যে খালি জায়গাটা, সেখানে আলপনা আঁকে। কাকনমালা তৈরি পিঠা ছিল একেবারে বিষাদ, খেতে মোটেও ভালো না, তাই না? এবং আলপনা আঁকা ছিল অসুন্দর। অসুন্দরের বিপরীত শব্দটা হচ্ছে সুন্দর। অপরদিকে কাঞ্চনমালার তৈরি পিঠা এবং আলপনা ছিল খুবই চমৎকার, আর পিঠা তো ছিল সুস্বাদু, আলপনা আঁকাও ছিল চমৎকার। দুজনের পিঠা তৈরি ও আলপনা আঁকার ধরন থেকেই কিন্তু লোকেরা কি বুঝতে পারলো যে কে আসল রানী এবং কে দাসী, তাই না? তোমরা নিশ্চয় এতক্ষণেও এটা লিখে ফেলেছ। আমি আরেকবার বলছি, তোমরা ততক্ষণে লিখে নাও যে অচেনা মানুষটির ফরমাসে নকল রানী কাকনমালা আর কাঞ্চনমালা পিঠা তৈরি করে আর উঠানে আলপনা আঁকে। কাকনমালার তৈরি পিঠা ছিল বিষাদ এবং আলপনা আঁকা ছিল অসুন্দর। অপর দিকে কাঞ্চনমালার তৈরি পিঠা ছিল সুস্বাদু এবং আলপনা আঁকাও ছিল চমৎকার। দুজনের পিঠা তৈরি ও আলপনা আঁকার ধরন দেখে লোকেরা বুঝে ফেললো কে আসল রানী আর কে দাসী। এতক্ষণে নিশ্চয় প্রত্যেকে লিখে ফেলেছ। এবার আসো, একটা বাড়ির কাজ দিচ্ছি, সেটাও তোমরা খাতায় লিখে নাও। বাড়ির কাজ। অচেনা মানুষ যে ব্রতটার কথা
তোমাদের বাড়ির কাজ হচ্ছে যে অচেনা মানুষটি অচেনা মানুষটি যে ব্রতটার কথা বলেছে সেই ব্রতটার নাম কি, ঠিক আছে? আর এই ব্রতের দিন রানীদের কি করতে হয়। এই যে একটা ব্রত আছে, অচেনা মানুষটি যে ব্রতের কথা বলেছে সেই ব্রতে রানীরা, রাজ্যের রানীরা কি করতে হয় সেটা তোমরা বাড়ির কাজ লিখবে, লিখে ম্যামকে দেখাবে, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা কাঞ্চনমালা আর কাকনমালার এই অনুচ্ছেদ থেকে কিন্তু শব্দের অর্থ, তারপরে এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ এবং পুরা মূল অর্থাৎ যেই অনুচ্ছেদটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে পাঠটা নিয়ে, ওই পাঠের মূল যে বিষয়বস্তু ছিল আমরা কিন্তু সেটা নিয়েও একটা প্রশ্ন ইতিমধ্যে জেনে গেলাম, তাই না? অর্থাৎ আসল রানী আর দাসীকে কিভাবে লোকেরা চিনে ফেললো সেটা দিয়েই কিন্তু আজকের এই অনুচ্ছেদটার পুরো মূল ভাবটাই কিন্তু আমরা জেনে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আগামী ক্লাসে আমার আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আর তোমাদের যে বাংলাদেশ অনলাইন প্রাথমিক শিক্ষক আর আইসিটি দুইটা যৌথ উদ্যোগে যে ফেস্টিভ্যাল অনুষ্ঠানটা হচ্ছে, সেখানে কালকে সারাদিন ব্যাপী তোমাদের পঞ্চম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ে, তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের উপরে কিন্তু ক্লাস হবে। তোমরা প্রত্যেকে ক্লাসগুলো দেখবে এবং উপভোগ করবে ভালো করে, এবং বাড়ির কাজ যা দেবে সেটাই কিন্তু করবে। আশা করছি তোমাদের পিইসি তে ক্লাস হয়তো বন্ধ থাকবে, স্যার জানিয়ে দিবে তোমাদেরকে। তোমরা কালকের ফেস্টিভ্যালের ক্লাসগুলো দেখবে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।